প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, ফ্রান্সের ভূমিকরকে বলা হতো, উত্তর হবে টেইলি। দ্বিতীয় প্রশ্ন, পূর্ব ও রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল, উত্তর হবে কনস্ট্যান্টিনোপল। ক্লাস 9-এর যে ইতিহাস বইটি রয়েছে, এই ইতিহাস বইটি তোমরা খুব ভালো করে পড়বে, তার কারণ যারা ইতিহাস নিয়ে এগোবে তাদের কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলেও তোমরা যে ইতিহাস পড়বে সেগুলোই রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। আর এরপর 1.3-এর প্রশ্ন, সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে, উত্তর হবে ফরাসি বিপ্লবী। 1.4-এর প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি লিখেছিলেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। আমরা প্রতিটা প্রশ্নের যে উত্তর রয়েছে সেটা হাইলাইট করেছি ডিফারেন্ট কালারে, যাতে তোমাদের উত্তর বুঝতে সুবিধা হয়। আর যে প্রশ্নগুলি তোমরা দেখছো প্রশ্নপত্রে, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখো। এরপর 1.5-এর প্রশ্ন, ফ্রান্সের মুকুটধারী জ্যাকোবিন বলা হতো, উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্টকে। পরের প্রশ্ন 1.6-এর দাগে, কনসুলেট শাসন ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল, উত্তর হবে সিনেট। পরের প্রশ্ন, পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল কোন দেশ, উত্তর হবে রাশিয়া। এরপর 1.8-এর প্রশ্ন, আমি বিপ্লবের সন্তান, এই উক্তিটি করেছিলেন, তোমরা প্রত্যেকেই জানো, সম্রাট নেপোলিয়ন। এই যে প্রশ্নগুলি তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখো। আমরা যেহেতু উত্তর সহ প্রতিটা প্রশ্ন বলে দিচ্ছি, তো জাস্ট একবার চোখ বুললে কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমরা প্রশ্ন এসে গেলে উত্তর লিখতে পারবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সাকুলত কাদের বলা হতো, উত্তর হবে পূর্বর্তন ফ্রান্সের শহুরে ভবঘুরে শ্রেণীকে সাকুলত বলা হতো। দ্বিতীয় প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ড্যাশ দুর্গের পতন ঘটে, উত্তর হবে বাস্তিল দুর্গ। 2.3-এর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলে, উত্তর হবে অ্যাডাম স্মিথ। 2.4-এর প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়, উত্তর হবে দার্শনিক রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। এরপর 2.5-এর প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন, উত্তর হবে 1804। এরপর 2.6-এর প্রশ্ন, সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কি, উত্তর হবে গ্র্যান্ড আর্মি। ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। নেক্সট 2.7-এর প্রশ্ন, কাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়, উত্তর হবে ফরাসি সমাজের বাইবেল বলা হয় কোড নেপোলিয়নকে। 2.8-এর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়, উত্তর হবে ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এসকিউ টাইপ যে প্রশ্নগুলি তোমরা দেখলে উত্তর সহ প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, বলা হচ্ছে 2-একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, করভি কি, উত্তর হবে করভি ছিল পূর্বর্তন ফ্রান্সে প্রচলিত এক ধরনের বেগার শ্রম কর। পুরাতন ব্যবস্থায় সামন্ত প্রভুরা কৃষকদের কাছ থেকে এই কর আদায় করত। কৃষকরা সামন্ত প্রভুর জমিতে বিনা বেতনে এই বেগার শ্রম দিতে বাধ্য হতো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 3.2-এর প্রশ্ন, ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হতো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা উত্তরটি দেখে নেব। ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটি ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন, কারণ
প্রথম, কর ব্যবস্থা। এই সময় ফ্রান্সের কর ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। যাজক ও অভিজাত শ্রেণী সরকারকে প্রায় কোনো করই দিত না। অন্যদিকে সব করের বোঝা চাপানো হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষের উপর। প্রথম পয়েন্ট বুঝতে পারলে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শূন্য রাজকোষ, অর্থাৎ তাছাড়া ফরাসি রাজারা আয়ের চেয়ে ব্যয় করত বেশি, ফলে রাজকোষ শূন্য হয়ে পড়েছিল। আর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিদেশি ঋণ। এর সঙ্গে যুক্ত ছিল বিদেশি ঋণের বোঝা, যা পরিশোধ করতে গিয়ে ফ্রান্স দেউলিয়া হয়ে পড়েছিল। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3.3-এর প্রশ্ন, কবে কেন বাস্তিল দুর্গ পতন হয়? উত্তর হবে 1889 খ্রিস্টাব্দের জুলাই মাস নাগাদ হঠাৎ গুজব রটে যায় যে শহরের বিক্ষুব্ধ জনতাকে দমন করার জন্য বাস্তিল দুর্গের কামানের মুখ সাকুলতদের বস্তির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় 14 জুলাই সাকুলতরা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তর সহ খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। 3.4-এর প্রশ্ন, নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান কেন বলা হয়? উত্তর হবে নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা হয় কারণ তিনি ফরাসি বিপ্লব প্রসূত সমতার আদর্শ রক্ষা করেন। যেমন সাম্য নীতি দ্বারা তিনি ফ্রান্সে কোড নেপোলিয়ন প্রণয়ন করেন, বিচার ব্যবস্থায় সমতার নীতি প্রতিষ্ঠা করেন। আর দ্বিতীয়, সরকারি চাকুরি ও অন্যান্য ক্ষেত্রে বংশগত যোগ্যতার পরিবর্তে শিক্ষাগত যোগ্যতাকেই মাপকাঠি হিসাবে ব্যবহার করেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। এরপর 3.5-এর প্রশ্ন, পোড়ামাটি নীতি কী? এই যে 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখছো, 100% তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে পরীক্ষাতে, কথাটা মিলিয়ে নিও। কেননা যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখবে। 3.5-এর প্রশ্ন, পোড়ামাটির নীতি কী? এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর হবে পোড়ামাটির নীতি হলো এক ধরনের যুদ্ধ কৌশল। এই কৌশল দ্বারা আক্রান্ত দেশের সৈন্যরা আক্রমণকারী সৈন্যদের প্রয়োজনীয় রসদ অর্থাৎ খাদ্য ভাণ্ডারগুলিকে আগুন লাগিয়ে ধ্বংস করে দিত এবং পানীয় জলের উৎসগুলি নানাভাবে নষ্ট করে দিত। উল্লেখ্য যে 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন তখন রুশ সেনারা এই রকম পোড়ামাটির নীতি দ্বারা ফ্রান্সের গ্র্যান্ড আর্মিকে বিপর্যস্ত করে তোলে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে খুব ভালো করে পড়ে রাখবে, এখান থেকেই তোমাদের 4 মার্কের প্রশ্ন কমন এসে যাবে পরীক্ষাতে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স কিভাবে ভ্রান্ত অর্থনীতির জাদুঘরে পরিণত হয়? শর্ট প্রশ্ন না হলে বড় প্রশ্ন হিসাবে কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি থাকবে। আর এর অথবা প্রশ্ন, টিকা লেখো টেনিস কোর্টের শপথ, এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 4.2-এর প্রশ্ন, কোড নেপোলিয়নের গুরুত্ব অথবা তাৎপর্য কী? খুব ভালো করে পড়বে। এরপর 4.3-এর প্রশ্ন, নেপোলিয়ন কী কারণে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করে? এটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এই 8 মার্কের প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে খুব ভালো করে। 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন 2টি কী কী? প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের গুরুত্ব অথবা ফলাফল আলোচনা করো। আর দ্বিতীয়, সম্রাট নেপোলিয়নের শাসন সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো। এই 2টি 8 মার্কের প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। ব্যাস, এই ছিল ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্নপত্র। ক্লাস 9-এর সকল ছাত্রছাত্রীকে বলবো এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।